হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড সেকেন্ড সেমিস্টারে আবারও একটা সাজেশন নিয়ে চলে এসেছি, যেটা হলো তোমাদের কোর্স কোড 1.2.7 এ। আর এটা কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্সের উপরে দিচ্ছি। তো চলো আমরা দেখে নিই আমাদের সাজেশনটা। আর তোমরা জানো আমরা কিন্তু বিগত বছরের যে প্রশ্নপত্র সেগুলি যাচাই করে কিন্তু এই সাজেশন তুলে ধরি। আর এই সাজেশনটা যদি তোমরা স্বল্প মূল্যে পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা আমাদের সাজেশনটা দেখে নিই। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, রেলের বিভিন্ন পরীক্ষা আর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু জিকে এবং জিএস এর বিভিন্ন কিন্তু যে ইয়ারের প্রশ্নপত্র সেগুলি কিন্তু আমরা সলভ করেছি। সেই প্রশ্নপত্রগুলি তোমরা কিন্তু নিতে পারো, এবং এটা কিন্তু আমরা বেঙ্গলি ভার্সনে করেছি, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখছি শুধুমাত্র ইংলিশ ভার্সনে বা হিন্দি ভার্সনে পাওয়া যাচ্ছে, বেঙ্গলি ভার্সন পাওয়া যাচ্ছে না। তো তার জন্য আমরা কিন্তু এনটিপিসি এবং যে সামনে যে এমটিএস চলছে সেই এমটিএস এর জন্য 2025-এ যে এমটিএস হতে চলছে সেই এমটিএস এরও কিন্তু যে প্রশ্নগুলি আমরা কিন্তু রেডি করেছি এবং নোটসও আমরা রেডি করেছি। জিএস এবং জিকে কিন্তু বেঙ্গলি ভার্সনে একদম রেডি করেছি। তো সেগুলি তোমরা যদি দিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো আমরা আমাদের পরবর্তী পর্যায়ে দেখি। দেন আমরা আজকে যে সাজেশনটা দিচ্ছি সেটা হলো ফিজিক্যাল সায়েন্সের। তাহলে 2 মার্কের দেখো 1 নাম্বার, ভৌতবিজ্ঞান শিখনের একটি সাধারণ ও একটি বিশেষ উদ্দেশ্য লেখো। ভৌতবিজ্ঞান শিখনের প্রধান উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির নাম উল্লেখ করো। বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি বলতে কি বুঝো? তারপর হলো ভৌতবিজ্ঞান পরীক্ষাগারে কার্য সমূহের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। ভৌতবিজ্ঞান শিখন নকশার দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ভৌতবিজ্ঞান সক্রিয় শিখনের জন্য প্রতিপাদন পদ্ধতিকে উন্নত করার দুইটি প্রক্রিয়া উল্লেখ করো। বিজ্ঞান শিক্ষায় শিখন সম্পদের দুটি গুরুত্ব লেখো। ভৌত বিজ্ঞান শিখনের দুটি উদ্দেশ্য লেখো। ভৌত বিজ্ঞান শিখনের বক্তৃতা পদ্ধতির দুটি সীমাবদ্ধতা লেখো। প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো যেগুলি প্রশ্ন দিচ্ছি সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। যে 10টা প্রশ্ন বলেছি 10টা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না। পরবর্তী দেখো, একটি উত্তম বিজ্ঞান পাঠ্যপুস্তকের দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী হলো একটি উত্তম শিখন নকশা প্রস্তুতি করার মূল ধাপগুলি কি কি। পরবর্তী দেখো, ভৌত বিজ্ঞান বিষয়ের মধ্যে গণিতের দুটি আত্ম সম্পর্ক উল্লেখ করো। পরবর্তী 14 নাম্বার দেখো, ভৌত বিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত একটি উত্তম শিক্ষণ প্রদীপনের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 15 নাম্বার দেখো, ভৌত বিজ্ঞান পাঠ্যক্রম গঠনে যে কোনো দুটি নীতি ব্যাখ্যা করো। 16 নাম্বার দেখো, ভৌত বিজ্ঞান শিক্ষণে প্রতিপাদন পদ্ধতি যে কোনো দুটি সীমাবদ্ধ লিখো। 17 নাম্বার দেখো, ভৌত বিজ্ঞান শিক্ষণে প্রকল্প প্রজেক্ট পদ্ধতি এবং আবিষ্কার পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লিখো। দেখো সবগুলি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রতিবার কিন্তু এসেছে এবং এগুলি আসবে। ভৌত বিজ্ঞান শিক্ষণে সিআই এর দুটি সুবিধা এবং অসুবিধা লেখো। সিআই এর ফুল ফর্মটা একটু শিখে নেবে। জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের মধ্যে দুটি আত্ম সম্পর্ক উল্লেখ করো। 20 নাম্বার দেখো, জীবন বিজ্ঞান শিক্ষণে যে কোনো দুইটি দৃষ্টি নির্ভর শ্রুতি দৃষ্টি নির্ভর শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করো। 21 নাম্বার দেখো, একটি ভালো শিখন নকশা যে কোনো দুইটি গুণ ব্যাখ্যা করো। তাহলে এই 21টা প্রশ্ন যদি পড়ে যাও তাহলে কিন্তু 60টা কোশ্চেন আসবে পরীক্ষার মধ্যে, 7টা কোশ্চেন কিন্তু কমন পড়বে। তো তার জন্য একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না, এই কোশ্চেন গুলি পড়ে যাবে। যদি কোশ্চেন বাদ দাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, গিয়ে দেখবে কমন পড়েনি, তারপর আমাকে বলে কিন্তু কোনো লাভ হবে না। তারপর চলো আমরা 5 মার্কের কোশ্চেন দেখে নিই। ভৌত বিজ্ঞান পাঠ্যক্রম তৈরির সমকেন্দ্রিক নীতির সুবিধাগুলি আলোচনা করো। পরবর্তী দেখো, মাধ্যমিক বিদ্যালয়ে ভৌত বিজ্ঞানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত কোন এককের উপর সমস্যা সমাধান পদ্ধতির বিভিন্ন ধাপগুলি উদাহরণ সহ উদাহরণ দাও, আলোচনা করো। উদাহরণ সহ আলোচনা করো। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ চলছে, মানে প্রচন্ড মানে একটু জ্বর আছে, প্রচন্ড জ্বর সর্দি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সামনে যেহেতু পরীক্ষায় অসুস্থ নিয়েও আমরা সাজেশন রেডি করছি এবং
অনবরত ক্লাস দিচ্ছি কিন্তু। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট করবে। আমরা যেহেতু তোমাদের সাথে কাজ করছি, তার জন্য কিন্তু একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করতে পারো তোমরা। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তার জন্য কিন্তু অসুস্থ শরীর নিয়েও আমি তোমাদের জন্য রাত রাত জেগে মতো সাজেশন রেডি করছি। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। মাধ্যমিক স্তরে সিএআই পদ্ধতিতে ভৌতবিজ্ঞান শিক্ষণ কিভাবে ঘটে তা আলোচনা করে। সিএআই পদ্ধতির সুবিধা কি? পরবর্তী দেখো, একটি উত্তম ভৌতবিজ্ঞান পাঠ্য পুস্তকের 4টি বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার দেখো, মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিখনে আইসিটি এর 5টি ব্যবহার উল্লেখ করি। আইসিটি দিয়ে একটা কোশ্চেন আসবে পরীক্ষা, হয় 5 এর মানে, না 10 এর মানে, না 2 এর মানে। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, ভৌতবিজ্ঞান শিখনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন ধরনের মূল্যবোধের সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করো বা 5টি গুরুত্ব লিখো। দুটা সেমি প্রশ্ন। 7 নম্বর দেখো, আবিষ্কার পদ্ধতি এবং প্রকল্প পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি? পরবর্তী দেখো, ভৌতবিজ্ঞান শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন ধরনের শিক্ষণ উদ্দীপন সম্পর্কে আলোচনা করো। 9 নাম্বার দেখো, একটি উত্তম শিক্ষণের নকশার গুণগুলি কি কি? 10 নাম্বার হলো একটি উত্তম ভৌতবিজ্ঞান পরীক্ষাগারে পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী দেখো, ভৌতবিজ্ঞান শিক্ষণের বিভিন্ন উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর দেখো, একটি শিক্ষণ নকশা তৈরির বিভিন্ন ধাপগুলি কি কি? বক্তৃতা পদ্ধতি এবং পরীক্ষার পদ্ধতির বিভিন্ন সুবিধাগুলি উল্লেখ করো। দেন আমরা চলে যাবো আমাদের 10 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন কিন্তু একটা কোশ্চেনও বাদ দেবে না। তোমরা যদি নিজে বাছাই করে কিন্তু পড়ো, তাহলে কিন্তু পরীক্ষার মধ্যে কমন পড়বে না। আমি কিন্তু বারবার বলছি, নিজেরা বাছাই করে পড়বে না, যা দিয়েছি সবগুলি পড়ে যাবে। দেখো, সাজেশন এরকম না যে 5টা কোশ্চেন দিয়ে সাজেশন শেষ হয়ে যায়। সাজেশন এটা যে অনেকগুলি কোশ্চেন থাকে, এগুলি থেকে কমন পড়ে। তো তুমি যদি বেশি পড়ো তখন তো কমন পড়বে, আর নিজের মতো করে যদি বানিয়ে তোমরা কম করে শিখো তাহলে কিন্তু কমন পড়বে না। এবার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখেছো, কাল রাত্রে পাবলিশ করা হয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু ব্যাক এসেছে, যারা আমার কথা শুনেনি তারাই কিন্তু ব্যাক পেয়েছে, আর যারা আমার কথা শুনেছে তারা কিন্তু 7.7, 8.5, 9.2, 9. হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট, সে কিন্তু 9.9ও পেয়েছে, কাল আমাকে SMS করেছিল। আমাদের সাজেশন পরেই নাকি 9.9 পেয়েছে। তো দেখো, যেটা বলছি সেটা শোনার চেষ্টা করবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। 1 নাম্বার হলো ভৌতবিজ্ঞানের পাঠ্যসূচির কোন একটি এককের উপর একটি শিখর নকশা। এটা কিন্তু প্রতিবার পরীক্ষায় আসে, শিখর নকশাটা 10 মার্কে। এটা শুধু যে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এরকম না, প্রতিটা সায়েন্সের ক্ষেত্রে, প্রতিটা মানে সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেম এই কোশ্চেনটা কিন্তু আসে পরীক্ষার মধ্যে। প্রতিটা সাবজেক্টে কিন্তু এই কোশ্চেনটা আসে, একটা শিখর নকশা তৈরি করে। তোমরা শিখর নকশা করেছো সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে আরো করবে, 60টা করতে হয় থার্ড সেমিস্টারের মধ্যে। দু নম্বর দেখো, সশস্ত্র নির্মিত শিখন প্রদীপনের প্রধান গুরুত্বগুলি লিখো। গঠন রীতি ও শ্রেণীকক্ষে ব্যবহার সহ এইরূপ যন্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তিন নম্বর দেখো, সিআই পদ্ধতি কাজ করলে ভৌতবিজ্ঞান শিখনে সিআই পদ্ধতি এই সি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতাগুলি লিখো। কি কি? দেখো, এখানে সীমাবদ্ধতা না করে অসুবিধাও দিতে পারে। এবার যদি অসুবিধা আছে তখন তোমরা বলবে যে কোশ্চেন তো ম্যাম দেননি, সীমাবদ্ধতা যেটা সেটাই অসুবিধা, সেটাই বাধা, এরকম থাকলে সবগুলো কিন্তু সেমই। দেখো, সিএআই কিন্তু আমরা 5 মার্কও পেয়েছি, 2 মার্কও পেয়েছি, আর কিন্তু 10 মার্কও পেয়েছি। সিএআই যেটা আছে সেটা কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। 4 নম্বর দেখো, মাধ্যমিক স্তরে ভৌতবিজ্ঞান শিখনের বিভিন্ন লক্ষ্যগুলি উল্লেখ করো। বর্তমানে মাধ্যমিক স্তরে 7ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভৌতবিজ্ঞান শিখনের মাধ্যমে এই লক্ষ্যগুলি কতটা পূর্ণ হচ্ছে ব্যাখ্যা করো। 5 নম্বর দেখো, একটি ভালো ভৌতবিজ্ঞান পরীক্ষাগারের বৈশিষ্ট্যগুলি কি কি?
তাহলে আমাদের সাজেশন পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের কোশ্চেন সবগুলি যদি পড়ে যাও তাহলে কিন্তু প্রতিবারের মতো 99.9% কমন পড়বে। আর আমি বিগত 1-2 দিনের মধ্যে নিয়ে আসবো যে তোমরা কিভাবে লিখলে বা কিভাবে পড়ে গেলে পরীক্ষার আগে প্রিপারেশনটা কিভাবে করলে ভালো নাম্বার তোমরা স্কোর করতে পারবে, 9.9 বা 9.8, 9.2 এরকম। এবার কিন্তু ফার্স্ট সেমিস্টারে অনেকের ব্যাক এসেছে, কারণ যার যে স্টুডেন্ট আছে ওরা কিন্তু আমাদের কথা শুনেনি, নিজে পণ্ডিতগিরি করেছে, যার জন্য ব্যাক এসেছে। কিন্তু একটা ব্যাক কেয়ার করা কিন্তু মানে অনেকটাই কঠিন, কারণ পরবর্তী সময় যখন তুমি সেকেন্ড সেমিস্টার এখন আছো, যখন তুমি থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, হয়তো থার্ড সেমিস্টার পরীক্ষার পাশাপাশি তোমার সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পরীক্ষা চলবে, তো তখন কিন্তু দুইটা ব্যালেন্স করা মানে খুবই ইম্পসিবল হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবে যাতে ব্যাক কোনো মতে না আসে। আর ব্যাক কিভাবে আসবে না, যখন তোমরা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনবে এবং আমরা যেভাবে রাস্তা দেখাবো সেই রাস্তা অনুযায়ী চলবে, তখনই ব্যাক আসবে না। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, ধন্যবাদ।